যাকে আমি জমের মতো ভয় পাই, সে যদি অর্ধউলঙ্গ অবস্থায় আমাকে দেয়ালে চেপে ধরে দাঁড়িয়ে থাকে, তবে তা ভয় পাওয়ার জন্য যথেষ্ট সুইটেবল বলে আমি মনে করি। দাঁড়ি শরীরে বাথটাওয়াল জড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন শুভ্র ভায়া। উন্মুক্ত বুকে লেপ্টে থাকা লোম আর বিন্দু বিন্দু জল জানান দিচ্ছে মাত্রই শাওয়ার নিয়েছেন তিনি। দাড়ি ফর্সা মুখটাকে হালকা লাল হয়ে থাকা চোখ দুটো আরো আকর্ষণীয় করে তুলছে। কিন্তু প্রশ্নটা হলো, আমাকে এখানে কেন আনা হয়েছে? প্রশ্ন চিহ্ন। আর এভাবে চেপে ধরে থাকার কারণটাই বাকি। মেয়ে হিসেবে অবশ্যই আমার রেগে যাওয়া উচিত, কিন্তু দুঃখের বিষয় হলো আমার রাগ ভয়ের নিচে চাপা পড়ে আপাতত তান্দুরি চিকেনে পরিণত হয়েছে। দাঁড়ি আমি যেভাবে ভয় কাঁপাকাঁপি করছি, আমার ধারণা রাগের যদি কোনো ক্রোমোজোম থেকে থাকে তাহলে তারাও ইতোমধ্যে এই ব্যাটার ভয় রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। দাঁড়ি এই ব্যাটা যে লুচু নাম্বার ওয়ান, সে সন্দেহ আমার প্রথম দিনই ঘুচে গেছে। উনি যে হাই লেভেলের বেশরম সেটাও আজ জানা হয়ে গেল। ভয়ে লজ্জায় না পারছি ওনাকে কিছু বলতে, না পারছি ওনার দিকে তাকাতে। এভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও আমার পক্ষে সম্ভব না, হাত পা অসম্ভব ঠান্ডা হয়ে আসছে। তার ওপর নেমকোহারাম হার্টটা আমার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিয়েছে ইতোমধ্যে। উনিও কিছু বলছেন না, তাই ভয়ে ভয়ে আমি বলে উঠলাম, দাঁড়ি আমাকে এখানে কেন এনেছেন? দাঁড়ি গুড কোশ্চেন। তোমাকে এখানে আনার পিছনে আমার বড়সড় একটা প্ল্যান আছে। শয়তানি হাসি দিয়ে। দাঁড়ি মানে কো কি প্ল্যান? কাদো গলায়। দাঁড়ি এই মেয়ে কাঁপছ কেন? রাগী গলায়। দাঁড়ি আপনি প্লিজজ আমার সাথে এমন কিছু করবেন না। কাদো কাদো হয়ে। দাঁড়ি এমন কিছু মানে? ভ্রু কুচকে, লাইক সিরিয়াসলি চিৎকার করে, এই মেয়ে, তোমার মাথায় কি আসলেই কয়েকটা তার ছিঁড়া নাকি? হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? সারাদিন সিরিয়াল দেখলে তো এসব চিন্তায় মাথায় ঘুরবে। ফুপ্পিকে জানাতে হবে। দাঁড়ি আমি থতমত খেয়ে গেলাম। প্রচুর লজ্জা লাগছে। ছি ছি, সত্যি তো আমি অনেক বেশি ভেবে ফেলেছি, কিন্তু আমি মোটেও সারাদিন সিরিয়াল দেখি না। হুহ। আচ্ছা উনি মাকে কি জন্য বিচার দিবে? আল্লাহ বাঁচাও আমায়। দাঁড়ি কি বলবেন মাকে? দাঁড়ি বাচ্চা মেয়ের মাথায় যে এসব বাজে চিন্তা ভাবনা ঘুরে বেড়ায় সেটা তো মা হিসেবে ফুপ্পির জানার পুরো অধিকার আছে। আর ভাই হিসেবে বিষয়টা ওনাকে জানানো আমার কর্তব্য, তাই না? চোখ টিপে। দাঁড়ি না প্লিজ মাকে কিছু বলবেন না। প্লিজ জজ বিশ্বাস করুন আমি মোটেও অমন কিছু ভাবিনি। মাথা নিচু করে করুণ গলায়। দাঁড়ি কেমন কিছু? দাঁড়ি ওই তো, বলতে গিয়েই দেখি উনি মুখ চেপে হাসছেন। তাই আর কথা না বাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। দাঁড়ি আচ্ছা তুমি চাচ্ছ যে আমি তোমার মাকে কিছু না বলি, রাইট? দাঁড়ি হুমম তাড়াহুড়ো করে। দাঁড়ি ওকে বলবো না, সত্যি খুশি হয়ে। দাঁড়ি হুমম বাট একটা শর্ত আছে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে। ইউ ক্যানট টেক ইট লাইক আ ডিল, ইউ নো না। গিভ অ্যান্ড টেক বাঁকা হাসি দিয়ে। দাঁড়ি কি করতে হবে? দাঁড়ি সিম্পল, তোমার রুমে একটা পার্সেল রেখে আসছি, ওইটা তুমি কাল কলেজ যাওয়ার সময় নীলিকে দেবে। আমি ওনাকে কোথায় পাবো? অবাক হয়ে। দাঁড়ি আমাদের ভার্সিটি গিয়ে দিয়ে আসবা। দাঁড়ি হিহ, আপনার মাথা খারাপ? আমি একা কিভাবে? আর আপনার জিএফ আপনি যেতে পারেন না? রেগে গিয়ে। দাঁড়ি আমি যেতে পারবো না কজ বাবা আমাকে কাল 1 মিনিটের জন্য ছাড়বে না। তাছাড়া ম্যাডাম আমার উপর রেগে আছে, ওর মানও ভাঙাতে হবে। সো ইউ আর দ্য বেটার অপশন ফর মি। চোখ টিপে। দাঁড়ি আমি যাব না। অন্যদিকে মুখ ঘুরিয়ে। দাঁড়ি ওকে যেও না, আমি যাচ্ছি ফুপ্পির কাছে। কত কিছু বলার আছে, যেতে নিলে। দাঁড়ি এই না না, আমি যাব। মুখ গোমরা করে। দাঁড়ি গুড গার্ল। দাঁড়ি হাঁটতি অভ্র ভাইয়ার রুমে ঢুকে আমাদের এভাবে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে ভাইয়াদের জন্য চা নিয়ে এসে আপুর শুভ্র ভাইয়াকে এভাবে দেখে চায়ের কাপ ফেলে দিয়ে চোখ চেপে ধরে চিৎকার দিয়ে ওঠে। তারপর বাকি সব ইতিহাস। আপুর চিৎকারে আর কাপ ভাঙার শব্দে সবাই রুমে এসে হাজির। সবাই চোখে একসাথ প্রশ্ন নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আর আমি, সে আর নাই বা বলি। অবশেষে নীরবতা ভেঙে আম্মু গম্ভীর কণ্ঠে বলে উঠল, দাঁড়ি রদ, তুমি এই সময় এখানে কি করছিলে? দাঁড়ি
আ আসলে পার পার শুভ্র ভাইয়ার দিকে তাকিয়ে থেমে গেলাম। দাঁড়ি, কি পার করছিস? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো আপু। দাঁড়ি। তারপর আমি যা বলেছিলাম তাতে করে শুভ্র ভাইয়া সহ সবারই চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। আমি তাদেরকে বলেছিলাম, আমি এখানে গোসলের পারমিশন নিতে আসছিলাম। জানি কথাটা শুনে অবাক হওয়াটাই স্বাভাবিক, কিন্তু কি করা। পার দিয়ে অন্য কোনো ওয়ার্ড আসছিলই না। আর উনার টাওয়ালটা দেখে গোসল ওয়ার্ডটায় ফট করে বেরিয়ে গেল। এরপর শুভ্র ভাইয়া ওনাদের কিছু বুঝিয়েছিলেন। কি বুঝিয়েছিলেন তা আমি এখনো জানতে পারিনি। তারপর থেকেই সবাই এই বিষয়টা নিয়ে মজা নেয় আর হু হু করে হাসাহাসি করে। দাদির কথায় বাস্তবে ফিরে এলাম। দাঁড়ি, ওই তো আমার দাদুভাই চলে এসেছে। কি গো দাদুভাই, মুখটা এমন করে রেখেছ কেন? আদর কম হয়েছে নাকি? মুখ টিপে হেসে। দাঁড়ি, ঈশ্বর, এবার আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল। দাদিটাও না, কি দরকার ছিল এভাবে লজ্জায় ফেলার? প্রশ্ন চিহ্ন। এবার আমি আলচোখে ওনার দিকে তাকালাম, উনার রিয়েকশনটা দেখতে চাচ্ছি। কিন্তু আমাকে ব্যর্থ হতে হলো। উনার মুখে রাগ বা লজ্জা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। দাদিকে কিছু না বলে চুপচাপ 5 মিনিটের মধ্যে খেয়ে উঠে গেলেন। আমি ব্যাপারটা নিতে পারছিলাম না। আমার ধারণা মতো এই মুহূর্তে ওনার আমার প্রতি প্রচুর রেগে থাকার কথা, কিন্তু এখানে তো কাহিনী উল্টায় গেছে। শাস্তি পেতে হবে না ভেবে আমার খুশি হওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে আমি খুশি হতে পারছি না। একটা খটকা রয়ে যাচ্ছে। এর মধ্যে মামু বলে উঠলেন, দাঁড়ি, রোদমা, কাল কিন্তু তোমাদের বাড়ি যাওয়ার কথা, সব গুছিয়ে নিও। শুভ্রকে আমি বলে দিব। অভ্র, রুহি, তোমরাও তৈরি হয়ে নিও। দাঁড়ি। আমরা সবাই সম্মতি জানাতেই মামু ল্যাপটপটা হাতে নিয়ে অফিসে চলে গেলেন। সারাটা দিন আপু আর মামানিকে কাজে হেল্প আর দাদির সাথে দুষ্টামি করে কেটে গেল, কিন্তু অবচেতন মন শুধু একটা কথায় ভাবছে, এই ব্যাটার মাথায় চলছেটা কি? এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র তো উনি নন। রাতে আরেকটু জ্বালিয়ে বাজিয়ে দেখতে হবে, ব্যাপারটা কি। দাঁড়ি, দাঁড়ি। রাত প্রায় 12টা বাজতে চলল, উনার কোনো খোঁজ নেই। সেই সকালে বেরিয়েছিলেন আর ফিরেননি। এবার বেশ দুশ্চিন্তা হচ্ছে। উনার নাম্বার আমার কাছে আছে, কিন্তু আমার পক্ষে উনাকে ফোন দেওয়া পসিবল নয়। ফার্স্টলি উনি আমার ফোন পিক করবেন না, অ্যান্ড সেকেন্ডলি উনাকে ফোন দেওয়ার প্রশ্নই আসে না। ইউ অল নো, ইগো ইজ আ বিগ ম্যাটার। ঠিক 1-2-3-0 মিনিটে উনি বাসায় ফিরলেন, এসে বিছানায় গা এলিয়ে দিলেন। উনাকে বড্ড ক্লান্ত দেখাচ্ছে। আমার খুব ইচ্ছা করছিল উনার সাথে কথা বলি, কিন্তু উনার সাথে কথা বলার মতো কোনো টপিকই আমাদের মধ্যে নেই। কি বলা যায় ভাবছি। দাঁড়ি, এই যে মিস্টার দাঁড়ি। ইচ্ছা করেই কাঁচা ঘুমটা ভাঙলাম যেন রেগে যায়, কিন্তু উনি আমার ইচ্ছায় এক বালতি পানি ঢেলে দিয়ে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বললেন, কিছু বলবা? দাঁড়ি। উনার কথাটা স্বাভাবিক হলেও তার সেই অতি স্বাভাবিক কথাটা আমার কাছে অতি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। আমি উনার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বললাম, দাঁড়ি, কি ব্যাপার? আপনি এখানে শুয়েছেন কেন? দাঁড়ি, তো কই শুব? দাঁড়ি, তা আমি কি জানি? আমি এখন ঘুমাবো, আর আমি আপনার সাথে এক বিছানায় কিছুতেই শোবে না। সুইউ কেন গো নাও? দাঁড়ি, অনেকটা ঝাঁচালো কণ্ঠেই বললাম, কিন্তু এবারও রাগ না করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে একটা বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়লেন। দাঁড়ি, দাঁড়ি। এবার আমি অবাকের চরম সীমায় পৌঁছে গেলাম। হচ্ছেটা কি এসব? উনি কি করতে চাইছেন? চুপি চুপি আমাকে মেরে নদীতে ফেলে দেওয়ার প্ল্যান করছেন না তো? হায় আল্লাহ, কি হবে এখন? সেদিন রাতে ঘুমেরা আর চোখে ধরা দিল না। সকাল সকাল উঠে নামাজ পড়ে নিলাম। উনি বাচ্চাদের মতো ঘুমোচ্ছেন। খুব নিষ্পাপ লাগছে দেখতে, কিন্তু মুখে একটা ক্লান্তির ছাপ। আচ্ছা, ওনার কিছু হয়েছে কি? হঠাৎ এমন পরিবর্তন কি আদৌ মেনে নেওয়া যায়? দাঁড়ি, দাঁড়ি। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম আমাদের বাসার উদ্দেশ্যে। দাঁড়ি, খুবই ভালো লাগছে। বাবা মার সাথে পুরো একটা দিন থাকবো ভাবতেই নাচতে ইচ্ছা করছে। আবার পুষে রাখা অভিমানটাও চারা দিয়ে উঠছে বারবার। দাঁড়ি, উনি পুরো রাস্তা নির্বাক ছিলেন, গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করে গেছেন শুধু। উনার এমন ব্যবহার আমায় বড্ড ভাবাচ্ছে। দাঁড়ি, বাইরের দৃশ্য আর পিছনের সিটে বসে থাকা আপু আর ভাইয়ার খুনসুটি ঝগড়া এনজয় করতে করতেই বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে বাবা মাকে ভালোমন্দ জিজ্ঞেস করা ছাড়া আর একটা কথাও বলেননি উনি। সকাল থেকেই চুপচাপ বসে আছেন রুমে। দুপুরে কোনোরকম খেয়ে আবার রুমে চলে গেছেন।
সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছিল কিন্তু আমার মন পড়ে আছে ওনার কাছে। আচ্ছা, ওনার সাথে কি আমার কথা বলা উচিত? আর কিছু না ভেবে চলে গেলাম রুমে। উনি কপালে হাত রেখে বিছানায় শুয়েছিলেন। কোনোরকম বনিতা না করে বলে উঠলাম, দাঁড়ি, এই যে শুনছেন, দাঁড়ি। হুমম চোখ মেলে তাকিয়ে, কিছু বলবে? দাঁড়ি, আপনি কি ঠিক আছেন? মানে, বলছিলাম যে, আপনাকে মোটেও ঠিক লাগছে না, কোনো সমস্যা হচ্ছে আপনার? চাইলে আমাকে বলতে পারেন। এক নিঃশ্বাসে বলে গেলাম, দাঁড়ি, হ্রদ, দাঁড়ি। উনার ডাকে আমি কেঁপে উঠলাম। এত নরম আর করুণ সুরে কেউ আমায় ডাকে নিয়ের আগে। উনার কণ্ঠটায় যেন হাজারো আকুতি মিশে আছে। দাঁড়ি, হ্রদ, আমার সাথে একটু বাইরে কোথাও যাবে প্লিজ? দাঁড়ি, হ্যাঁ চলবে।